কি হলো গুলটে মামা? ঝালমুড়ি তো শেষ হয়ে যাচ্ছে। ও গুলটে মামা, কি হয়েছে তোমার? সেই কখন থেকে এমন চিন্তা করে যাচ্ছ? আমাদের ঝাল মুড়ি শেষ হয়ে গেল, তোমারটা পাঁচু সাবারও করে দিল, তাও তুমি কিচ্ছু বলছো না। ওরে, সারা জীবন ধরে যে আমি এত আড্ডা দিলাম তার কি কোনো দাম নেই রে? ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা, আর এত রহস্য করো না। রহস্য না রে, খুবই সহানুভূতিকর, ভেরি ইমোশনালিস্টিক, বুঝলি? বাঙালির আড্ডা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আমি ওই গুলটেচরণ গুহ একা দায়িত্ব নিয়ে বাঙালির এই আড্ডা কালচারটা ধরে রেখেছি। আরে সেখানেও সমস্যা। কি হয়েছে গুলটে মামা? রোজ ঘুম ভাঙলে পিসিমা কানের কাছে সেই এক কথা বলে, আড্ডা মেরে কি আর দিন চলবে? কিছু একটা কর, কিছু একটা কর। হ্যাঁ, সে আর নতুন কি, আমাদের বাড়িতেও তো এই কথাই শুনতে হয়। এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আড্ডা দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কি না এত ভেঙে পড়ছো? হোয়াট হোয়াট ভাঙা? নো ভাঙা ভেন্ডি, আমি এখনো একেবারে স্ট্রেটিং, সোজা আছি। তবে ওই গোবিন্দ গুছাই তোমাকে ভাঙার চেষ্টা করছে। আবার? হ্যাঁ রে, আর এবার বেশ কড়া দাওয়াই দিয়েছে পিসিমাকে। কাল বিকেলে পিসিমাকে এসে বলে গেছে, মানে কথা আর 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমার পাওনা 11,03,170 টাকা যদি ফেরত না দাও, তবে ভিটে মাটি শুদ্ধ আমি তোমাদের উচ্ছেদ করব, মানে কথাই বলে গেলুম হে। মনে রেখো, এই গোবিন্দ গুছাইতের কিন্তু মানে কথা এক কথা। তোমার পকেটে তো 7 টাকাও নেই, তুমি এতগুলো টাকা দেবে কোথার থেকে গুলটে মামা? ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? তুমি? ইয়েস। কেন, যেই বাঙালি আড্ডা মারতে জানে সেই বাঙালি ব্যবসা করতে পারবে না? ঠিক ঠিক, ওই ঝোলা গোবিন্দকে তো যে করেই হোক টাকাটা ফেরত দিতেই হবে গুলটে মামা। প্রতি মাসে নিয়ম করে একবার এসে পিসিমাকে থ্রেটনিং দিয়ে যায়। এত বড় সাহস, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলে ভেবেছো গুলটে মামা? মাথায় তো অনেক কিছুই আসছে। ভাবছিলাম জাহাজের ব্যবসা করলে কেমন হয়। জাহাজ? ইয়েস, জাহাজ ভাড়া খাটাবো। কিন্তু জাহাজ পাবে কোথায় তুমি? ওরে গলদপুরের পচা বলদ পাঁচু, পয়সা ফেললে জাহাজ জোগাড় হয়ে যাবে রে। কিন্তু আমাদের এই গলদপুরে সমুদ্র কোথায় পাবো সেটা ভেবে দেখেছিস? আরে গলদপুরের বলদ ছেলের দল, সমুদ্রের অভাবে আমার এই জাহাজের ব্যবসাটা করা যাবে না, বুঝেছিস? ভাবতে হবে, ভাবতে হবে। গলতপুরে সমুদ্র নেই তো কি হয়েছে, পুকুর তো আছে। তাতে কি হলো? পুকুর কেনা বেচার ব্যবসা করতে বলছিস নাকি তুই? না 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 না, ভাবছিলাম পুকুরে তো প্রচুর কচুরিপানা হয়, সে কচুরিপানাগুলো যদি বিক্রি করা যেত। ওরে গলদপুরের হতনা বলদ ঘতন, কচুরিপানার মতো অত স্মল টাইপের ব্যবসা তোদের এই লিডার গুলটে গুহ করে না। শোন, এই গভীর দুপুরে এসব ভেবে আর কাজ নেই, বাড়ি যা তোরা। বিকেলে নড়ার চায়ের দোকানে চলে আয় তো, চা খেতে খেতে ব্যাপারটা নিয়ে ভেরি ডিপ আলোচনা করতে হবে। মনে থাকে যেন ব্যবসা আমি করবই। নরা, ওরে নরহ নরহ নরা। আরে একই নরা, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? চা বন্ধ। ব্যাপারটা কি গো নারাদা? নরা, নড়ছিস না কেন? নরা নড়বে না গো গুলটে বাবু। হোয়াট? কি হয়েছে কি তোর? কে তোকে এমন স্টপ করে দিল? চাও স্টপ, তুইও স্টপ। খোলসা করে বলতো ব্যাপারটা কি? এগে আমার ডবল ক্ষতি হয়ে গেছে গো। ডবল ক্ষতি? নরা, কে তোর এত বড় ডবল ক্ষতি করেছে বল শুধু একবার। ওই স্কুলের হেড স্যার নটু বাবু। হেড স্যার নটু বাবু তোরও ক্ষতি করেছে? জানতাম জানতাম, যে রেটে তোর দোকানে চা খেতে আসতো নিশ্চয়ই চা খেয়ে দাম দেয়নি। সে তো তুমিও দাও না। ইয়ে মানে তাহলে? হেড স্যার আমার ছেলের এই স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছে। সে কি? সে এত রেগে গেছে যে বলে দিয়েছে আমার দোকানে আর চাও খেতে আসবে না। থাক,
বাঁচা গেল। আরে বাঁচা গেল আর কোথায়, ছেলেটারও স্কুল বন্ধ হলো আর হেড স্যার একেবারে নগদি চা খেতে গো, সেটাও গেল। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। আমার ছেলেটারে আমি বাংলা রচনা লিখে দিয়েছিলাম গৃহপালিত প্রাণী। শোন, এইসব কি লিখেছিস? উসবুক, মোরকট, সুসো বেল্লিক, গৃহপালিত প্রাণী বাঁদর। হ্যাঁ স্যার, বাবা বলল সবাই গরু ছাগল মোষ লিখবে, তুই বাঁদর লেখ, তাহলে স্যার তোকে বেশি নাম্বার দেবে। এই তুই নড়ার ছেলে না? হ্যাঁ, নড়া তোকে এই সব লিখতে বলেছে? বাঁদর গৃহপালিত জন্তু? কেন স্যার, অনেকেই তো বাড়িতে বাঁদর পোষে। হ্যাঁ, তা তো অবশ্যই, তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। ঠিকই ধরেছেন স্যার, মানুষ তো আগে বাঁদরই ছিল। আপনিও স্যার মনে হয় বাঁদরই ছিলেন, বাবা তো তাই বলেছে। নড়া! ইস, তুই একবার আমাকে বলতে পারলি না? তোমার যে বললে কি হতো? আমি একটা অন্য গৃহপালিত জন্তু নিয়ে রচনা লিখে দিতাম, দেখতে হেড স্যার কেমন খুশি হয়ে তোর চায়ের ডবল দাম দিত। ও বলছে বাবু আমারই বাঁচান, রচনাটা বলেন দিনই, ছেলেরে দিয়ে লিখে হেড স্যারের কাছে পাইতে দিই, তাতে যদি হেড স্যারের রাগ কমে। তুমি রচনা বলবে এখন? গৃহপালিত প্রাণী? কি প্রাণী দিয়ে রচনা বলবে তুমি? ইয়ে মানে গৃহপালিত আনকমন প্রাণী, যেমন হচ্ছে গিয়ে তোর হাতি। ইয়েস, হাতি। ওরে বাবা, সে তো অনেক বড় ব্যাপার গো। হাতি গৃহপালিত জন্তু? হাতিকে গৃহে পালন করা যায় গুলটে মামা? আলাবাত যায়, একটু ভালো করে বুঝিয়ে বললেই হাতি বুঝে যায়। সুরের উপর রোজ দুবার নিয়ম করে হাত বুলিয়ে দিলেই দেখবে হাতি কেমন সুরসুর করে সুর গুটিয়ে পোষ মেরে একেবারে গৃহের কোনায় গিয়ে ঘপটি মেরে পালিত হয়। ও যে বাপজি বাপ, এটা তো ভেবে দেখিনি গো, কিন্তু হাতি তো বনে থাকে বলি শুনেছি। ওরে নরারে, গরু মোষ ছাগলও বনে থাকে, যখন বনে থাকবে তখন বন্য, আর ঘরে এনে পোষ মানালেই হয়ে যাবে অন্য। এ মানে গৃহপালিত। ঠিক বলেছ তো। বাঁদর কেউ লেখে? হেড স্যার বাঁদরের নাম শুনলেই খেপে যায়, সারাদিন এত বাঁদরের মধ্যে থাকে তো। এই খেয়েছে, এটা তো ভেবে দেখিনি। এবার হাতি নিয়ে লিখবে তোর ছেলে। হাতি হইল একটি খুবই বৃহৎ এবং শান্ত প্রকৃতির গৃহপালিত জন্তু। অন্য কোনো গৃহপালিত জন্তুর সুর নাই, ইহার আছে। ওই সুর দিয়া মাঝে মাঝে পোষা হাতি মালিকেরও পিঠ চুলকাইয়া দেয়। এছাড়া হাতি ঘাস খায় না, তাই রোজ রোজ মাঠে চড়াইবার কোনো ঝামেলাই নাই, কেবলমাত্র কলা গাছ খায়, যাহা আমাদের এই গলতপুরে সস্তায় প্রচুর পাওয়া যায়। হাতি জোরে দৌড়াইতে পারে না, তাই পালাইয়া যাইবার ভয় কম। হাতি বেশি খাইলেও খুবই অল্প, মানে অল্প পাটি করে। গরুর মতো যখন তখন যেখানে সেখানে করে না। এইখানেই শেষ নয়, দরকার হইলে ওই হাতির পিঠে চড়িয়া এদিক সেদিক যাওয়াও যায় এবং হাতিটিকে ভাড়াও খাটানো যায়। চালিয়ে যাও গুলটে মামা, চালিয়ে যাও। এছাড়া হাতিটি যদি মরিয়াও যায়, তাহা বিক্রি করিলে লাখ টাকা পাওয়া যায়। জয় গুলটে মামার জয়। ওরে বাপজি বাপ, এই গৃহপালিত হাতি দিয়ে তো তাহলে ব্যবসাও করা যায় গুলটে বাবু। আমি হাতির পিঠে ঘুরে ঘুরে রানিং চা বিক্রি করব, দরকার হলে হেড স্যারে স্কুলে পৌঁছে দেব কোন। ওই ব্যবসাটা এবার আমি করবো রে নরা। পেয়ে গেছি আমি। পাচুরে চলে আয়, চলে আয়। ওরে বাপরি বাপ, হাতি দেশে অত নচনা দেখা যায় সেটা তো ভেবে দেখিনি, কিন্তু গুলটে বাবু হাতির ব্যবসা করবে বলছে, কিন্তু আমাদের এই গলতপুরে হাতিটা পাবে কোথায় সেটা তো বললনি। কি জানি, আমি বরং শর্ট করে যে রচনাটা লিখে ফেলি গে। ট্রেনটা মিস হয়ে যাবে মনে হয়।
আজকে এখনো আসছে না কেন? এত দেরি তো হয় না। যা তুলকি চালে চলে। টেশন 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 স্টেশন 5 টাকা, 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 পোস্ট অফিস 3 টাকা, পোস্ট অফিস 3 টাকা। আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পোস্ট অফিসে যাব। থামুন থামুন। বসার জায়গা নেই, ঝুলে যেতে হবে। ও তাই যাব তাই যাব। 3 টাকা, 3 টাকা, 3 টিকিট টিকিট টিকিট। স্টপ স্টপ স্টপ, পোস্ট অফিস চলে এসছে, পোস্ট অফিস পোস্ট অফিস। স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে, স্টেশন এসে গেছে। হাতি এখন গ্যারেজ যাবে, গ্যারেজ গ্যারেজ, হাতি এখন গ্যারেজ যাবে। নামুন নামুন। আজ কত হলো রে? 75 টাকা 80 পয়সা গুলটে মামা। যা ডিমান্ড, ভাবছি ভাড়াটা বাড়িয়েই দেবো। আরো 2টো হাতি নামাবো, কি বলিস? হ্যাঁ গুলটে মামা, পেট্রোল ডিজেল কিছুই লাগছে না, ফুল প্রফিট। মধুদার কলা বাগান থেকে গোটা 10 কলা গাছ কেটে আনিস তো ঘটনা। ঠিক আছে গুলটা মামা। ও গুলটে মামা, গুলটা মামা, গুলটে মামা। হ্যাঁ, মানে কি 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 হয়েছে? কি এত হাঁক ডাক করছিস কেন? কি ভাবছো গো তুমি? হাতি, হাতির ব্যবসাটার কথা ভাবছি রে। কিন্তু ব্যবসা যে করবে, হাতি কই? কিনতে হবে। হাতির তো মনে হয় অনেক দাম হবে। টাকা কে দেবে? ওই গোবিন্দ গুছাই? কে রে পাচু? ওরে, বিজনেস অত সোজা ব্যাপার নয়। বিজনেসের টাকা জোগাড় করতে হয় ব্যাংক থেকে। হ্যাঁ রে, কালকেই সকাল সকাল আমাদের গলতপুরের ধনভাণ্ডার ব্যাংকে যেতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, বুঝলি? ম্যানেজার যখন শুনবে না যে আমি এমন একটা হাতির ব্যবসা করতে চলেছি, দেখবে কেমন খাতির করে। এই, আগামীকাল কিন্তু তোরা তৈরি থাকিস। কি কিসের ব্যবসা? হাতি, হাতির ব্যবসা। মানে হাতি? গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি। লোকজন মালপত্র সব ইধার সে উধার করবো, বুঝলেন? হাতিতে উঠলেই 10, মালপত্র শুদ্ধ উঠলেই 25। তার জন্য আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। ধর, 1,10,000 দিলেই চলবে। প্রথমে একটা হাতি দিয়ে স্টার্ট করব, তারপর ব্যবসা জমলে হাতিও বাড়বে। তার মানে আপনি বলছেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ধার নিয়ে আপনি হাতি কিনবেন? আলবাত, গুলটে গুহ হাতি পরিবহন কোম্পানি খুলবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান দারোয়ান। এই দেখো, কি মুশকিল, হঠাৎ খোঁজে গেলেন কেন? আবার দারোয়ান কেন? আমি তো এমনিই চলে যেতে পারি। দারোয়ান! এই যে গেলাম। গুলটে মামা, ব্যাংক টাকা ধার দিল না? তোর সামান্য 10 লাখ টাকাই নাকি ওদের কাছে নেই? তাহলে তোমার ব্যবসা করাটা বোধহয় হলো না গো গুলটে মামা। মুখ শান্তিং কর ভেন্ডে। বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ছোট ছোট কষ্ট সহ্য করে। একদিন দেখবে এই গলতপুরের ধনভাণ্ডার ব্যাংকে আমার 10টা হাতি ভাড়া খাটবে। সবটাই তো বুঝলাম, এখন তুমি হাতি পাবে কোথায়? চিড়িয়াখানায়। আরে গলতপুরের বলদ ছেলের দল, আমার মাথা হলো পাকা বিজনেসম্যানের মাথা রে। আমার চিন্তা করা হয়ে গেছে। চিড়িয়াখানায় হাতিগুলো কোনো কম্ম করে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। এবার ওদের কাজে লাগাতে হবে, বুঝলি? চল শহরের চিড়িয়াখানায় যাই, ফলো মে। হয়ে গেল, জানি না কি আছে কপালে। আর কত দূর গো গুলটে মামা? এই তো এসে গেছি।
এখানে দেখছি দুটো হাতি আছে, ভালোই হলো। এখানে একটা থাকবে আর আমার কাছে একটা। তুমি কার সঙ্গে কথা বলবে এই হাতির ব্যাপারে? হাতির মালিকের সঙ্গে, ইয়ে মানে চিড়িয়াখানার হেডের সঙ্গে। চল দেখি, অফিসটা এবার খুঁজে বার করতে হবে। এই হাতিগুলো কি তোমার কাছে বিক্রি করবে গুলটে মামা? দামি বা কত হবে কে জানে। ওরে গলদপুরের বলদ পাঁচু, চিড়িয়াখানার হাতি বিক্রি হয় না রে। ভাবছি হাতি আমি ভাড়া নেব। সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে। আসবো স্যার? কি চাই? হাতি। হোয়াট ননসেন্স! ননসেন্স না স্যার, ননসেন্স নয়, হাতি হাতি মানে এলিফ্যান্ট এলিফ্যান্ট। হাতি স্যার, আপনার এখানে তো দুটো হাতি আছে, একটাকে অন্তত দিন, আমি ভাড়া খাটাবো, আপনাকেও কিছু দেবো। মানে 50-50। মস্করা করার আর জায়গা পাও না। চিড়িয়াখানায় এসেছো হাতি নিতে, তারপর সেটা ভাড়া খাটাবে। জানো না এগুলো সব সরকারি হাতি? তোমায় আমি পুলিশে দেব, উচ্চিংড়ের দল। ওই দেখো, ক্ষমতা রেগে গেল। আহা, পুলিশ টুলিশ আবার কেন? আপনার চিড়িয়াখানাটা কি সুন্দর, আপনার হাতিগুলো কি সুন্দর স্যার, কি শান্ত, সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আর ন্যাজ নাড়ে। তাই ভাবছিলাম একটা হাতিকে যদি রোজ গলদপুরে নিয়ে যেতে পারতাম। সবাই তো এত দূর এসে হাতি দেখতে পারে না। নড়ার চায়ের দোকান টু স্টেশন, রোজ 5 টিপ মারত, লোকজন টিকিট কেটে হাতি চড়তো। আপনারও ইয়ে মানে আমারও ইয়ে হতো স্যার। গেট আউট! এই গেট কোথায়? এই চল। আমার মাথায় রোগ চেপে গেছে রে, হাতির ব্যবসা আমি করবই। সবই তো বুঝলাম, কিন্তু হাতি কোথায় পাবে তুমি? তোরা বলবি? হাতি কিনবার টাকাও ব্যাংক দিল না, চিড়িয়াখানা থেকেও হাতি এনে ভাড়া খাটাতে পারলে না। ব্যাংক যদি টাকা দিত, তুমি হাতি কিনতে কেমন করে? হাতি বিক্রি কে করে সেটাও তো জানি না। বাবা বলেছে ওইসব বন্য প্রাণী বিক্রি এখন বন্ধ, ওদের নিয়ে ব্যবসা করাও অপরাধ। তোর বাবা এত কেস হারে কেন জানিস? কেন? আইনের ফাঁক বার করতে পারে না বলে। মানে? ওরে, আমরা তো হাতি নিয়ে ব্যবসা করব না, তাহলে সমাজ সেবা, সমাজ সেবা, বুঝলি? তাছাড়া লোকজনের বোঝা উচিত হাতি শুধু বনেই থাকে না, হাতি হইল একটি ভালো গৃহপালিত প্রাণী। আইডিয়া, হাতি তো জঙ্গলেও খুঁজলে পাওয়া যায় গুলটে মামা। সেটা কি আমি ভাবিনি ভেবেছিস? কিন্তু কোন জঙ্গলে হাতি পাওয়া যায় সেটা কি জানিস? আমাদের তেলাকচুর জঙ্গলে হাতি পাওয়া যায় বলে শুনেছি। কিছুদিন আগে খবরের কাগজে ছবিও নাকি বেরিয়েছিল। তেলাকুচুর জঙ্গল? সে তো ওই একটু দূরেই নদীর ওপারেই। দেখেছিস, নদীর ওপারেই হাতি থাকতে আমরা এদিক ওদিক ঘুরে মরছি। জঙ্গল থেকে তুমি এখন হাতি ধরতে যাবে গুলটে মামা? ধরতে কি রে, হাতি ধরা তো অন্যায়। আমি শুধু একটা হাতিকে ট্রেনিং দিয়ে রাখবো, সকালে নৌকা পেরিয়ে হাতিটা এপারে চলে আসবে, বুঝলি? সারাদিন আমাদের সঙ্গে থাকবে, রাতে আবার ঘরের হাতি ঘরে ইয়ে মানে জঙ্গলে ফিরে যাবে। জয় গুরু। এতটা ট্রেনিং তুমি হাতিটাকে দিতে পারবে গুলটে মামা? ওরে গলদপুরের বেকার বলদের দল, আমার পিসিমার শ্বশুর গগনচরণ মশাইয়ের এক সময় হাতি ছিল, তোরা ভুলে যাস না। আর কুস্তি লড়ে সেই হাতি আমি জিতেছিলাম। ওই হাতিকে চান করানো থেকে খাওয়ানো সবই তো আমি করতাম রে। ঠিক ঠিক। তাহলে কাল সকালেই বেরিয়ে পড়বো তেলাকুচুর জঙ্গলে, ঠিক আছে? তুমি কি কিছু দেখতে পেলে গুলটে মামা? না, মনে হচ্ছে এই জঙ্গলে হাতি কেন, একটা বন্য খ্যাঁকশিয়ালও নেই। মোটেও না, বাবাও বলেছে এই জঙ্গলে হাতি আছে। দেখো গুলটে মামা কি এনেছি। বন্য কলা দে, হাতি যখন পেলাম না তখন কলাই খাই। উফ, জঙ্গলের কলাগুলো দেখছি খুব মিষ্টি।
ফোকটে পেলে সবকিছু এরকম মিষ্টি লাগে, বুঝলি ভেন্ডি? ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, পালাও গুলটে মামা। ওরে বাবা রে! ওরে বাবা! ওরে বাবা রে! একি হাতি! হাতি! ধরো ওটাকে, ধরো। ইয়ে, আয় আয় আয়, চই 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 চই, আয় 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 আয়, চু 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 চু। ওরে বাবা রে! আমি আর হাতির ব্যবসা করব না রে ভাইটুগন। হাতি মোটেই গৃহপালিত জন্তু নয়। ওরে বাবা! তাহলে এখন কি হবে? নড়াদার ছেলেকে যে তুমি হাতি দিয়ে রচনা লিখে দিলে, হেড স্যার যে তোমার উপরে এবার ডবল খরচে যাবে। ওই রচনাটার হাতি কেটে নরাকে হাতিনি লিখতে বল। হাতিনি? সেটা আবার কি? মেয়ে হাতি। মেয়ে হাতির রাগ কম হয় তো, একটু বোঝালেই হাতিনি পোষ মেনে যায় রে ভাইটু। জয় গুলটে মামার জয়। মনটা কেমন যেন কাজে ফোরি ফোর, পেটটাও যে কাজে গোরি গোর। হরি হে মাধব, এ তুমি কি দিলে? এত বাজে অর্ডার পেয়ে চমকে গেছে আমার ফিলে। নরা কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভেরাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনিতে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মলজা, চায়ের দোকানে এসে কি কেউ বেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো। বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আস্ত একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না, বিয়ে মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো। তোমার মতো নন্ডভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যিগণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না, আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা এক কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি। যারে বলি একেবারে হতাশ রাগ।
এই আমি তোর এই ঠান্ডা চায়ের নামে প্রতিজ্ঞা করছি, ওই কর্নেল সাহেবের মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে যদি আমি না খেয়েছি, তাহলে তোর দোকানের চার কোনোদিন মুখ স্পর্শ করিব না। এই হলো গুলটের ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। বাঁচা গেল, এ তো বড় মঙ্গলময় প্রতিজ্ঞা করলে গো গুলটে বাবু। এই প্রতিজ্ঞা তুমি আগে করলি পরে হিসেবের খাতায় কিছু কম টাকা বাকি থাকতো। এই কর্নেল সাহেবটি এই গলতপুরে কবে থেকে এলো সেটা আগে বল দেখি, তারপরে দেখছি আমি। বেশি দিন না, মাসখানেক হলো। হেড স্যারের বাড়ির পেছনে ভবাদার বাড়িতে ভাড়া এসেছে। বাবা ওনার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে গেছিল। মাত্র মাসখানেক এসেই আমার পারমিশন ছাড়া ও ওর মেয়ের বিয়ে বানিয়ে দিল, তাও আবার আমাকে নেমন্তন্ন না করে। এত বড় বিগ সাহস! আমাদের সঙ্গে তো পরিচয়ই হয়নি, নেমন্তন্ন করবে কেন সেটা তো বোঝো। ভেন্ডি, ইডিওস্টিকের মতো কথা বলবি না। ভুলে যাস না, কর্নেল সাহেবের মেয়ে মানে আমাদেরও মেয়ে, ইয়ে মানে আমাদের পাড়ার মেয়ে। আর পাড়ার মেয়ের বিয়েতে পাড়ার ছেলেরা নেমন্তন্ন পাবে না, এটা কিছুতেই হতে পারে না। এখানে রাগ না দেখিয়ে তার থেকে বরং চলো না ওই কর্নেল সাহেবের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, তাহলে যদি আমাদের নিমন্ত্রণটা করে। পাঁচু ঠিক বলেছে গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, দুঃখ পেয়ে লাভ নেই। ওই কর্নেল বাবু গলতপুরের কাউকেই নেমন্তন্ন করেনি, শুধু হেড স্যার, নটু বাবু, ঝোলা গোবিন্দ, বলহরি দারোগা আর ওই ডাক্তার বাবুকেই নেমন্তন্ন করেছে। আর বাকি লোকজন নাকি সব শহর থেকে আসছে। এ তো ভারী অন্যায়। মানে যারা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে শুধু তাদেরকেই নেমন্তন্ন করেছে গুলটে মামা। আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। গলদপুরের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাক থাক থাক, আর কাঁপাকাঁপি করে কাজ নেই গুলটে মামা। তার থেকে বরং চলো ওই কর্নেল সাহেবের সঙ্গে কথা বলে ব্যাপারটার ফয়সালা করি। ইয়েস, আমাকেই যেতে হবে। ওই কর্নেল বাবুর জানা উচিত এই গলদপুরে এই গুলটে গুহর থেকে বড় কর্নেল আর কেউ নেই। Follow me! সাবধান! বিশ্রাম! মনে তো হচ্ছে তোমরা সবাই পাড়ার বকাটে ছেলের দল। আমার নাম বোধহয় শোনোনি, কর্নেল নিবারণ ঢোল। ইন দ্য ইয়ার অফ 19 ইয়ে মানে সালটা ঠিক মনে নেই, আমি একাই করে গুলি চালিয়ে দেশের সব শত্রুকে একাই খতম করেছিলাম। তোমাদের মতো বকাটে ছেলের দল তো আমার কাছে নস্যি। সাবধান! তাহলে আমরা এখন যাই মেসমশাই। বিশ্রাম! নো মেসমশাই, আই অ্যাম কর্নেল নিবারণ ঢোল। ইয়ে মানে কর্নেল মেসমশাই, আমরা এই পাড়াতেই থাকি। আইস গুলটে গুহ, দ্যাট ইজ ভেন্ডি, হি ইজ পাঁচু, অ্যান্ড ও ইজ ঘটন। আমরা এ পাড়ারই ছেলে। ইয়ে মানে শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। ইয়ে মানে ভাবলাম আপনার মেয়ে মানে তো আমাদেরও ইয়ে মানে পাড়ারই মেয়ে। মানে আমরা পাড়ার ছেলেরা থাকতে বেপাড়ার ছেলেরা এসে খেয়ে যাবে, ইয়ে মানে কাজকর্ম করে যাবে, সেটা কি করে হয়? তাই আমরা নিজেরাই চলে এলাম। সাবধান! আমার মেয়ে, আমার টাকা, আমি বুঝবো আমার মেয়ের বিয়েতে কে কে আসবে। কি পাস? ইয়ে মানে পাশ মানে? তা কি পাস দিয়েছো যে আমার মেয়ের বিয়েতে কাজকর্ম করতে চাইছো? আমার একমাত্র মেয়ের বিয়েতে নেমন্তন্ন পেতে গেলে মিনিমাম 12 ক্লাস পর্যন্ত স্কুলে পড়তেই হবে। এটাই মিলিটারি নিয়ম। হয়ে গেছে স্যার,
আমি তো ক্লাস 7, ভেন্ডি 6, পাঁচু 8 আর ঘটন 5, সব মিলিয়ে টোটাল 7, 8 মিলে 15 আর ভেন্ডি ঘটনের ক্লাস মিলিয়ে 11, সব মিলিয়ে 26 স্যার। টোটাল 26 ক্লাস পড়েছি আমরা। তাই বুঝি? কি উপহার দিতে পারবে আমার মেয়েকে শুনি? আগে স্যার ভূগোল বই, না মানে স্যার ভূগোল মানে গোল, মানে স্যার গোল একটা গোল দেব, মানে বলতে চাইছি যে স্যার গোল মতন কিছু একটা দেবো স্যার। সাবধান! গেট আউট! গেট আউট! এখনই বেরিয়ে যাও, নয়তো স্ট্রেটিং আঙুলে ঘি না উঠলে আঙুল ব্রেকিং করতেই হবে। ওই কর্নেলের মেয়ের বিয়েতে না এন্টারিং করতে পারলে পাঁচুদের কাছে আমার মান এন্ড সম্মান ডিসফিলিং হয়ে যাবে না। না 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 না, একটা কিছু করতেই হবে, নয়তো নড়ার দোকানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। পেয়েছি পেয়েছি, মনে হচ্ছে বুদ্ধিটা পেয়ে গেছি। স্টপিং 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 স্টপিং। নমস্কার বরযাত্রীগণ, সুস্বাগতনম সুস্বাগতনম সুস্বাগতনম। কর্নেল সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন যাতে আপনাদের অতি যত্ন সহকারে বিয়ে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে পারি। ড্রাইভার সাহেব, আপনি বাস ছাড়িয়া দিন, বাকি রাস্তা আমি আপনাকে চিনাইয়া লইয়া যাইব। আমিও আপনাদের মতো বরযাত্রী হইয়াই ঢুকিয়া পড়িব। বাঁদিকে নড়ার চায়ের দোকান আপনারা দেখিতে পারেন, ডান দিকে রহিয়া আছে গলদপুরের হাই স্কুল, বিখ্যাত হাই স্কুল। এসব দেখে কি হবে? মেয়ের বাড়ি আর কত দূর বাবা ধন? ভেরি গুড, দর্শনীয় স্থান। সামনেই রহিয়া আছে পোস্ট অফিস, আর কিছুক্ষণের মধ্যেই চলিয়া আসিব। একটু ধৈর্য ধরিয়া বসুন, বিয়ে বাড়িতে প্রবেশ করিলেই নরার স্পেশাল চা পাইয়া যাইবে। 1, 2, 3। এই মরেছে, কিভাবে ঢুকবো আমি? এটা গুনে গুনে ঢোকাচ্ছে। 15, 16, ওরে বাবা, ওরে বাবা রে, 17। সর্বনাশ করেছে। লাস্ট লাস্ট লাস্ট, আর একজন 19। ব্যাস, সাবধান, 19 জন হয়ে গেছে। বরযাত্রী 19 জনকেই আসবার পারমিশন দিয়েছি, একজনও বেশি হবে না। নো ইয়েস ইয়েস, মানে স্যার এই বলছিলাম যে একজন আপনাদের এই বরযাত্রীর মধ্যে আজকে খাবে না, ওর মঙ্গলার উপোস আছে, ওর বদলে আমি ঢুকে যাই। নো, সাবধান, তোর গলাটা চেনা চেনা লাগছে না? নো কর্নেল মেসমশাই। হোয়াট? কর্নেল মেসমশাই? মানে ইয়েস, ইউ ইডিয়েট, বোকাতে গুলছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি কি ডেঞ্জাস্টিক জিনিস ওই কর্নেল। ওরে বাবা রে, এ প্ল্যানিং এ হবে না রে, আমাকে অন্য কোনো প্ল্যানিং বার করতে হবে। ওরে বাবা রে।
কিছু তো একটা প্ল্যান বার করো গুলটে মামা। ওই কর্নেল যা জাঁদরের লোক, কাজটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। কর্নেলের মেয়ের বিয়ে কে দেবে বল দিকে, মানে পুরোহিতটাকে? সে তো আমার বাবা ষষ্ঠীচরণ পুরোহিত ছাড়া এই গলতপুরে বিয়ে শ্রাদ্ধ এসব করবার মতো পুরোহিত আর কে আছে? পাঁচুর বাবা বিয়ে দেবে, তাও পাঁচুকেই নেমন্তন্ন করেনি। আমার বাবাকে দক্ষিণা দেবে তাই বিয়েতে খেতে না করেছে। কি লোক রে বাবা! আমার কিন্তু রোগ চেপে যাচ্ছে পাঁচু। আমি নরার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা ক্যান্সেল করে আরো ডিপ, মানে আরো কঠিন প্রতিজ্ঞা করিতেছি। আমি যদি ওই কর্নেলের মেয়ের বিয়েতে না ঢুকেছি, তা সে যেভাবেই হোক, তাহলে আমি আমার এই আড্ডা জীবন হইতে পদত্যাগ করিব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? নো 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 বাড়াবাড়ি। আমি অলরেডি একটা বুদ্ধি বার করে ফেলেছি রে। কি বুদ্ধি গুলটে মামা? বলা যাবে না, ক্রমশ প্রকাশিং। সময় হলেই দেখতে পাবে। আমি এখন যাই, যা করবার আমাকে একাই করতে হবে। কেন আমরা? না, প্রতিজ্ঞা যখন আমি একা করেছি, তখন যা করার আমি একাই করব। যা, এবার ব্যাপারটা মনে হয় একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গুলটে মামার বুদ্ধি তো জানি না এবার কি হবে। কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখাই যাক কি হয়। মানে কথা, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো হে হরিবল? কর্নেল সাহেব সেই যে বসতে বলে গেল, ফিরে তো আসছে না। ওদিকে মানে কথা খিদেও তো পেয়ে গেছে। কি কাণ্ড! খাওয়ার ওখানে কড়া চেকিং বসিয়েছে। কে কি প্রেজেন্টেশন এনেছে সেই দেখে খাবার দিচ্ছে। মানে কথা, আমি তো কেজি দুয়েক ঝোলা গুড়ের হাড়ি এই রঙিন কাগজে মুড়ে দিয়েছি। শুনেছি বিয়েতে গুড় লাগে। ঢা করে ওই ষষ্ঠী পুরোহিতের মুন্ডু উড়িয়ে দেবো আমি। মানে কথা, এই শুভ কাজে আবার গোলাগুলি কেন? আমি কিন্তু মানে কথা গুড় এনেছি 2 কেজি হাড়ির। সাবধান! ওই ষষ্ঠী পুরোহিত এখনো আসছে না। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, বলে কিনা ও সেই সন্ধেবেলা বেরিয়েছে আমার এখানে আসবে বলে, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। কর্নেল কাকু, পুরো গলতপুর খুঁজে এলাম, কিন্তু কোথাও ওই ষষ্ঠীচরণ পুরোহিতকে খুঁজে পেলাম না। এবার কি হবে? মিশ্রাম, আমার মেয়ের বিয়ে, মিস্টার বলহরি দারোগা, আপনাকে আমি বলছি ওই পুরোহিতকে খুঁজে আনুন আমার সামনে, নয়তো আপনার নিমন্ত্রণ ক্যান্সেল। কি কাণ্ড! এবার আমি ওই পুরোহিতকে খুঁজে পাই কোথায়? এবার আমার কি হবে গোবিন্দ বাবু? আপনারা তো ফাউ ফাউ এসে খেয়ে গেলেন। মানে কথা, আপনি একদম ভেঙে পড়বেন না কর্নেল বাবু। মানে কথা, আমি ঝোলা গুড় এনেছি। মানে কথা, ঝোলা গুড় খুব শুভ। বাবু চা দেব নাকি? মানে কথা, চা দে তো, দে। সাবধান! 1 হাড়ি ঝোলা গুড় এনেছেন। আগে জানলে আপনাকে নিমন্ত্রণ করতাম না। কোনো চা হবে না, চলে যান ওরা। সাবধান! বলো হরি। পুরোহিত চাই, পুরোহিত। ভালো পুরোহিত আছে? এই তো পুরোহিত। বল বেটা, তুই কোথা থেকে এলি? কে তোকে পাঠিয়েছে? আগে আজ বিয়ের তারিখ, তাই বিয়ে বাড়ির প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলাম। যদি কোথাও পুরোহিত মিসিং থাকে, তাহলে আমি কাজে লেগে পড়বো। আমি ইমার্জেন্সি সার্ভিসিং দিই তো। আপনাদের কি পুরোহিত লাগবে? ভালো ডিসকাউন্টিং দক্ষিণায় বিয়ে দিয়ে দেবো। খুব কম সময়ে কাজ করি আমি। তাতেই হবে। তুই দক্ষিণা যা চাইবি তাই পাবি। এখন আমার মেয়ের বিয়ে দে আগে। সাবধান! এর মধ্যে আবার গোলাগুলি কেন? মানে কথা, কি কাণ্ড! এই ফাঁকে খাওয়া দাওয়াটা করে ফেলি। এই বুঝি পাত্রী, ওই বুঝি পাত্র। তাহলে বিয়ে শুরু করি। এই পুরোহিত, সাবধান! বিয়ে শুরু করো। এই তো করছি,
কেমন সব গুলিয়ে যাচ্ছে, সারাদিন ধরে মুখস্থ করেছিলাম তো। এই মন্ত্র শুরু কর, মন্ত্র শুরু কর। ওটা কিসের মন্ত্র? ওটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। আমার মেয়ের বিয়ে হচ্ছে, এটা সাবধান। কি সব ভুলে গেছি। কাশপীশ মহাশব্দম আদি শব্দম বিবি শব্দম আদি শব্দম। হতচ্ছাড়া, গুলি করে তোর মাথার খুলি উড়াবো আমি। বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। কেন করেছেন? কাশপীশ মহাশব্দম আদি শব্দম বিবি শব্দম আদি শব্দম। ও এই মরেছে বিয়ে, এই তো ভুলে গেছি। কার বিয়ে? তোর বিয়ে দেবো এবার আমি। এই মরেছে, আমি পালাই। আমাকে ধরবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, ধর 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 হতচ্ছাড়াকে, সাবধান। ওরে বাবা, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, কতদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, ওই ষষ্ঠী পুরোহিত সেটাও বরবাদ করে দিল। এখন আমাকে পুরোহিত খুঁজে বেড়াতে হচ্ছে। একবার যদি পাই ওটাকে, ষষ্ঠী পুরোহিত, আপনার এই অবস্থা কে করলো? কি কাণ্ড! গুনা গুনা, কি কাণ্ড! অনেক দেরি করে দিয়েছেন, আমাদের সবার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, বিয়ে দিতে হবে। ও কি কাণ্ড! ধুতি পড়তে হবে না, হাফ প্যান্ট পরেই বিয়ে দেবেন। চলুন চলুন চলুন, তারপর আমি দেখছি কি কাণ্ড। তুমি শেষ পর্যন্ত আমার বাবার সঙ্গে এমন করতে পারলে গুলটে মামা? প্রতিজ্ঞা করেছিলাম আমি, মরণপণ সমর্পণ, মানে প্রতিজ্ঞা রাখতে সব কিছু করিতে আমি প্রস্তুত ছিলাম। কি করিব, তোর বাবা আমার কথা শুনিলেন না, তাই জোর করিয়া ওনার ধুতি খুলিয়া আমি পড়িয়া চলিয়া গেলাম। কিন্তু সেখানে গিয়ে তো বিয়েটাও দিতে পারলে না ঠিক মতো। আরে দূর, আমি কি জানতাম ওই জন্দ্রেল কর্নেল বন্দুক ঠেকিয়ে রাখবে আমার মাথার উপরে। সমস্ত মন্ত্র কেমন গুলিয়ে গেল রে। নাও এবার ঠেলা সামলাও। আমার বাবা ভেন্ডির বাবা চণ্ডী উকিলের সাথে পরামর্শ করছে, তোমার নামে মানহানির মামলা করবে। ও নিয়ে আমি চিন্তা করি না, ওই চণ্ডী উকিল জীবনে একটা কেসও জিততে পারেনি, এটাও পারবে না। তাহলে তোমার প্রতিজ্ঞার কি হবে? নরাদার দোকানে কি আর চা খেতে যাবে না তুমি? নরাকে বলবো মঙ্গলবারের প্রতিজ্ঞা কখনো কাজে আসে না, আমি আড্ডাও মারবো, চাও খাবো। সে না হয় বুঝলাম, কিন্তু ওই জাদরেল কর্নেল সাহেব শুনেছি বলহরি দারোগাকে পাঠাচ্ছে তোমাকে ধরতে। 10,000 টাকা ফাইন চার্জ করেছে। কোন অপরাধে? নকল পুরোহিত সেজে ওর মেয়ের বিয়েতে ঝামেলা পাকানোর জন্য। আমার শরীরটা কেমন করছে রে, আমি শুতে গেলাম। বলহরি দারোগা এলে বলবি গুলটে পুরোহিত ঘুমন্ত ধ্যানে মগ্ন, স্পর্শ করিলেই 10 বছরের জন্য নরকবাস হইবে। এই হলো আমাদের গুলটে মামা। গুলটে মামা কি জয়! গুলটে মামা, আমাদের এই গলতপুরের লোকজন তোমাকে নিয়ে এত রকমের কথা বলে, তাও তোমার এতটুকু কোনো অহংকার নেই, ভাবলেও অবাক লাগে। ঠিক ঠিক,
চুপকার গলদপুরের জোড়া বলদ চুপকার দিকে কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। কিসের গন্ধ গো? আমরা তো পাচ্ছি না। কেমন যেন একটা বাঘ গন্ধ পাচ্ছি। কি 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 বাঘের গন্ধ? এখানে? হ্যাঁ রে, পাকা শিকারীর নাক ভুল হয় না। তার মানে তুমি বাঘ শিকারী? তাহলে তুমি শিকার করা ছাড়লে কেন? পশু শিকার করা একদম উচিত নয় রে। তাছাড়া আমি তো ঠিক শিকার করতাম না, আমি শুধু আলতো করে ঘুম পাড়ানি গুলি ছুড়ে ওদের ঘুম পাড়িয়ে দিতাম, তাই বাঘগুলো আমাকে খুব ভালোবাসতো। তুমি বাঘের গন্ধ পাচ্ছ মানে তো বাঘ আমাদের কাছাকাছি চলে এসেছে। বাড়ি চলো গুলটে মামা। ঠিক আছে, গন্ধটাও একটু কমেছে মনে হচ্ছে। ফিরবার পথে নগেনদার বাড়ি হয়ে ফিরতে হবে। দেখি ওর কাছে কোনো শিকারীর কোনো ড্রেস ভাড়া পাওয়া যায় কিনা। ও সব তো নাটকের ড্রেস। আরে জীবনটাই তো একটা বড় নাটক রে। শিকারি ড্রেস না পরে বন্দুক হাতে নিলে বাঘগুলো আমায় চিনতেই পারবে না। ওরা হয়তো ভেবে বসলো বন্দুক হাতে পুলিশ এসেছে, এইভাবে ঝাঁপিয়ে পড়লো, ব্যাস সব গোলমাল। তখন কি হবে ভেবে দেখেছিস? তাই বলছি কথা কম কাজে বেশি। ফলো মি। গুলটে মামা এখনো আসছে না কেন বলতো? আরে ওই দেখ, ড্যাং ডা ডা ড্যাং ড্যাং ডা ড্যাং ডা 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 ডা। চলে আয় আমার সঙ্গে। ডা 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 ডা। ওই তোরা ওই কসু বনে কি খোঁজস রে? বাঘ খুঁজছি দাদু। কি খুঁজতেছস? বাঘ খুঁজছি দাদু। মানে একটা বাঘ, গায়ের ডোরা কাটা দাগ। গায়ে ডোরা কাটা দাগ নাও থাকতে পারে পাঁচু, না দেখে আগে থেকে কিছু বলিস না। বাঘটা প্লেন হলুদও হতে পারে। আরে হতো সারা, তোরা কসু বনে বাঘ খোঁজস, আমার লগে মস্করা করতেছিস? ওই তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? দাঁড়া, তোর বাপের লগে দেখা হোক, কসু বনে বাঘ খোঁজা তোমার বাইর করতেছি। দেখলে তো গুলটে মামা, তোমার জন্য কেসটা খেলাম। এবার বাবাকে বললে কি হবে? তুই যখন জ্যান্ত বাঘটাকে ধরবি না তখন দেখবি তোর জন্য গর্বে তোর বাবার বুকের সাথে 10.5 ইঞ্চি ফুলে গেছে। না এখানে মনে হয় নেই, অন্য কোথাও চলো দেখি তো গুলটে মামা। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে বুঝলি। এই দেখেছিস, একদম ভুলে গিয়েছিলাম, আজ তো বৃহস্পতিবার না? না তো, আজ তো সারাদিন সোমবার। ইস, একদম খেয়াল ছিল না। তাহলে ওই কচুবনে খুঁজতামই না। মানে আসলে বাঘ তো বৃহস্পতিবার নিরামিষ খায়, তাই কচুবনে ঘোরাঘুরি করে। আজ তো সোমবার, নড়ার দোকানের দিকটাতেই যাই। Follow me, ডানা। এই মেরেছে আজ এমন লন্ড ভন্ড পোশাকে গুলটে বাবু কি মতলবে শুনি? আস্তে নড়া, আস্তে। বাঘ গন্ধটা এদিকেই বেশি পাচ্ছি। ছাদে দেখি একটু কড়া করে। এ কি বলতেছ গো? আরে মানুষ ছেড়ে বাঘের চা দেবো কেন? আর কোথায় এলো বাঘ? ঢা 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 ঢা
আরে কি বলতেছো কিছুই বুঝতে পারতেছি না গো। আমাদের গলতপুরে বাঘ এলো কবে থেকে? এই কাল দুপুর থেকেই ঢুকেছে বুঝলে। এই খেয়েছে, এখন কি হবে গো? আরে চা করবো কি? আমার তো শুনেই হাত পা কাঁপতে লেগেছে গো। আমাদের গলতপুরে বাঘ ঢুকে পড়েছে গো। চুপ করো নরদা, কোনো ভয় নেই। গুলটে মামা তাই তো বাঘ ধরতে বেরিয়েছে। আরে কি বলতেছো কি? এই লন্ড ভন্ড গুলচে বাবু ধরবে বাঘ? তাও এই ছেলে ভোলানো খেলনা বন্দুক দে মস্করা মারাটার জায়গা পাচ্ছ না বুঝি? হোয়াট খেলনা বন্দুক? এক্ষুনি একটা হেস্ত পরীক্ষা হয়ে যাক। দেখ নড়া, এই দেখ খেলনা বন্দুকের জোর। তবে এই দেখ, ওরে বাপরে! ও কার এত বড় সাহস? হ্যাঁ, আমার টাকে ইট মারলো। এই দেখো রে দেখো, এই কত বড় সর্বনাশ হয়ে গেল দেখো গো। গুলটে মামা পালাও! কোন দিকে? ওই ওই হতচ্ছাড়া উজবুক সুসো বেল্লিকের দল, হ্যাঁ, তোদের এত বড় সাহস আমার মাথায় ইট ছুরিস? ইয়ে মানে পাঁচুর বন্দুক স্যার, বাঘ মারা প্র্যাকটিস করছিলাম। ভুল হয়ে গেছে। এত বড় বাঘ বিশ্বাস করবেন না, আরো করে খেতে আসছিল। বাঘ? আমায় তুই বাঘ দেখাচ্ছিস? এখনো দেখায়নি স্যার, দেখাবো, খুঁজছি। এই নড়ার জন্য, এই নড়ার জন্য বলে কিনা খেলনা বন্দুক। দেখেছিস গুলির জোর? এক গুলিতেই সোজা হেড স্যারের টাক আলু। সব ওর জন্য স্যার। তোদের আমি পুলিশে দেব, পুলিশে দেব। আর ছাড়বো না, আর ছাড়বো না। দেখ আমি কি করি তোদের অবস্থা। আপনাকে ওই হতচ্ছাড়াগুলোকে ধরতেই হবে বলো হরিবাবু। কি কাণ্ড! আপনার টাকটা বেশ ফুলেছে দেখছি, কিন্তু কোন আইনে ওদের ধরবো? কাউ টাকা কেউ ইট ছুড়লে তো আর পুলিশ ধরতে পারে না। কি কাণ্ড! আরে না 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 না, ইট না, ইট না, গুলি 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 ছুড়েছে। গুলি টাকে লেগেছে অথচ টাক ফাটেনি, ফুলে গেছে। কি কাণ্ড! হ্যালো, গলতপুর থানা। কি বাঘ? সত্যি সত্যি বাঘ? ওই 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 গুলটের দল বাঘ খুঁজছে। খুব ভালো, ঠিক আছে ঠিক আছে। আমি কি করব? পুলিশ আবার বাঘ খোঁজে নাকি? কি কাণ্ড! কোন আইনে? আমি রাখছি, পরে বলছি। ও ভজা ভজা, থানার দরজা জানালাগুলো বন্ধ কর। গলতপুরে বাঘ পড়েছে। ভয় পেয়ে লোকজন সব থানায় রিপোর্ট করছে। এই এই হেডস্যার বাবু, জলদি বাড়ি যান। গলতপুরে বাঘ ঢুকে পড়েছে। যত সব! তুমি গলতপুরের লোকজনদের যা ভয় খাইয়ে দিয়েছিলে না, যদি সত্যি সত্যি বাঘ ধরা পড়তো তবে যে কি হতো। এই যে দণ্ড ভণ্ড ছেলের দল, হেড স্যার তোমাদের ওনার বাড়িতে তলব করেছেন। হোয়াট? হেড স্যার কলেন কেন? সে তো আমারই বলেনি গো। সকালে এসে পরপর চিনি সারা 2 কাপ চা খেয়ে এসে আর এই হুকুমটা দে গ্যাট ম্যাট করে চলে গেল। আর আমরা যদি হেড স্যারের হুকুম না মানলি পরে তোমাদেরই লাভ। এখনো তো দেখলাম ওনার টাকটা বেশ ফোলা ফোলা আছে। ওনার কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলো দেখিনি, নয়তো আবার কখন কোথায় কমপ্লেন করে দেবে তোমাদের নামে, তখন টেরটি পাবে। এমনিতেই হেড স্যার বাবু না দেখে ইঞ্জিরিতে লম্বা লম্বা চিঠিপত্র লিখতে পারি আমি দেখেছি। তাই বলতেছি উনি যা বলছেন তাই শোনো। জায়গায় আমি ওদিকে দোকান আবার খালি পড়ে আছে। কি গো, কি করবে গুলটে মামা? ভাবছে হেড স্যারের সন্ধি প্রস্তাবটা গ্রহণ করিব। তার মানে আমরা যাচ্ছি। ইয়েস, ফলো মি। আমি তোমার জন্য সত্যিই গর্বিত। আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একজন শিকারী হইয়াছে জানিয়া আমি আজ বড়ই গর্বিত, পুলকিত, আনন্দিত।
আপনি যে এত তিত উত্তেজিত হইয়াছেন দেখিয়া আমিও খুবই মানে খুশিত হইয়াছি। আর তাই আমি ভাবিয়াছি তোমাকে স্বর্ণ পদক দিয়া সম্মানিত করিব। কি বললেন? স্বর্ণ মেডেল? তাই আসল সোনার মেডেল দেবেন স্যার? হ্যাঁ, একেবারে আসল সোনার মেডেল ওর বুকে আমি ঝুলাইয়া দেব। কবে দিচ্ছেন স্যার? শীঘ্রই, খুব শীঘ্রই। তবে 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 আবার কি স্যার? তবে তুমি যে একটি বাঘও ধরিয়াছো তার তো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া মেডেল দেওয়া যায় কেমন করে? আমাকে তো স্কুল কমিটির কাছে জবাব দিতে হবে। সে তো বটেই। মানে তাহলে স্যার বলছিলাম যে বাঘটা গলদপুরে না ঢুকলে আমি কি করতে পারি বলুন? মানে এখানে তো আমার কোনো দোষ নেই স্যার। ইস, অল্পের জন্য সোনার মেডেলটা হাত ছাড়া হয়ে গেল গো। না, এখনো পুরোপুরি হাত ছাড়া হয় নাই। উপায় একটা আছে। উপায় আছে? উপায় আছে স্যার? উপায় আছে স্যার? কি উপায় স্যার? হ্যাঁ, শোনো তবে। এখান থেকে ট্রেনে মাত্র 4টি স্টেশন দূরে সজনেডাঙ্গা গ্রামে আমার এক বন্ধু শ্রীযুক্ত হরিমাধব তালুকদার মহাশয় থাকেন। উনি ওই সজনেডাঙ্গা গ্রামের জমিদার স্থানীয় মানুষ বলিয়া ওনার উপরেই গ্রামের সুরক্ষার দায়িত্ব বর্তায়। সম্প্রতি ওই সজনেডাঙ্গা গ্রামে একটি 10 হাত লম্বা ব্যাঘ্র আসিয়া বড়ই উৎপাত করিতেছে। তা গুলটে, তুমি যদি ওই ব্যাঘ্র অর্থাৎ বাঘটিকে চিৎপাত করিতে পারো তবে আমি নিজ হস্তে তোমার গলায় স্বর্ণ পদক ঝুলাইয়া দেব। ওই স্বর্ণ পদকের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। এ তো শুধুমাত্র 10 হাত লম্বা একটি সামান্য বাঘ। ফু ফু। আমি মিনিমাম 15 হাত লম্বা ল্যাজ না হলে ওই বাঘের দিকে ফিরেই তাকাতাম না। 15 হাত লম্বা বাঘের লেজ? বাঘটা কত বড় ছিল গুলটে মামা? ওটা বাঘের ল্যাজ ছিল নাকি নারকেলের দড়ি? ভেন্ডে, হেড স্যারের সামনে আছিস তাই বেঁচে গেলে। তা বাবা গুলটে, তাহলে কি আমি হরিমাধবকে ফোন করে বলে দেব যে তোমরা যাচ্ছ? এক্ষুনি বলে দিন স্যার, আজ বিকেলেই আমরা বেরিয়ে পড়ছি। কাল সকাল থেকেই কাজে লেগে পড়বো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। স্বর্ণ পদকটাও অর্ডার দিয়ে দি তাহলে। পায়ে ধরে দিন স্যার, আপনার টাকে যেমন টিপ করেছি এবার বাঘের টাকেও টিপ করে যেন ছুটতে পারে আশীর্বাদ করুন স্যার। তথাস্তু। এবার আর কোনো চিন্তা নেই স্যার, ওই 10 হাতি বাঘ এবার বুঝবে কে এসেছে ওকে জব্দ করতে। দেখো বাপু, সাবধান। শুনেছি বাঘটা কিন্তু মানুষ খেকো। মানে আমিও বাঘ খেকো শিকারি। এই বলে দিলাম আপনাকে। তাহলেই ভালো। রোজ রাতে বাঘটা জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢোকে। হাঁস মুরগি মানুষ যা পায় নিয়ে ভোরের দিকে ফিরে যায়। মানুষও খায় না? ও বুঝতে পেরেছি, বাঘটা তাহলে নাইট ডিউটি দেয়। হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝে গেলে বাবা? আমি সকালের দিকে বের হবো বাঘটাকে ধরতে। সারা রাত জেগে যখন বাঘটা ঘোষ ঘোষ করে ঘুমোবে আর তখনই গিয়ে আমি পাকড়াও করব। কেমন দিলাম পাচু? খুব বাজে না, মানে বলছিলুম যে তোমাকেও রাতেই বের হতে হবে বাঘটাকে ধরতে। সকালে গভীর জঙ্গলে বাঘটাকে পাবে কোথায়? বাঘটা যে রাতেই গ্রামে ঢোকে। বাঘ ধরতে তুমি জঙ্গলে ঢুকলে এটা বোধহয় একটু বেশি ঝুঁকির হয়ে যাবে। জঙ্গলে দিনে জাগে এমন অনেক বাঘ আছে। বলছিলাম যে মেসমশাই, এখন তো প্রায় সন্ধে নেমে এলো, আমরা থাকবো কোথায়? মানে চারিদিকে তো বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই বলছিলাম আর কি। গায়ে তো এমনি ঝুপ করে অন্ধকার নামে। তোমরা এই যে এই ঘরটায় থাকবে। আমি আজ আবার এখানে থাকবো না, গ্রামের মন্দিরে থাকবো, কাজ আছে। আমি তাহলে চললাম।
সন্ধে নেমে পড়লে বিপদ বাড়বে। তোমরা বরং কিছু খেয়ে দে তৈরি হয়ে নাও, বাঘটা এসে পড়লো বলে। ভগবান তুমি রক্ষা করো। ভগবান তুমি রক্ষা করো। এবার কি হবে গুলটে মামা? কি দরকার ছিল তোমার এত বড় ঝুঁকি নেওয়ার? আমি বাড়ি যাবো গুলটে মামা। আমার শরীরটা কেমন যেন ঝনঝন করছে রে। ওরে বাবা। বলছি কি তুমি কি বাঘের গন্ধ পাচ্ছ নাকি গুলটে মামা? না তো, এখানে তো কোনো বাঘের গন্ধ পাচ্ছি না। হ্যাঁ, ও হয়তো এতক্ষণে আমার গন্ধ পেয়ে বুঝে গেছে যে আমি এখানে চলে এসেছি, বুঝলি? আর এদিকে আসবেই না, দেখবি। ঠিক। রাম 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 রাম। বন্দুকটা বাঘে নিয়ে গেল গুলটে মামা। ও গুলটে মামা, বাঘটা চলে যাচ্ছে, সোনার মেডেলের কি হবে? আমার সোনার মেডেল চাই। এই দেখ তবে। একি বাঘের লেজ আমার হাতে, একই কাণ্ড। ল্যাচ খুলে গেল কেমন করে? মেরেছি এক টান। আমায় তো চেনে না বাছাধন। আমি সব সময় ন্যাজে অ্যাটাক করি। ও আমার বন্দুক নিয়েছে, আমি ওর ন্যাজ। বাঘটা সত্যি ছিল তো? বাঘের লেজ এত লুজ হয় নাকি? শান্তিং আপ ঘটনা। তুই কটা বাঘের ন্যাজ টেনেছিস শুনি? ওই ন্যাজ কাটা বাঘ এখন দেখবি নাচায় মাথা নিচে করে আমার কাছে এসে ধরা দেবে। ঘরের ভেতরে চল এখন। দেখেছিস আমি এখানে এসেছি শুনে ওর ন্যাজ কেমন হালকা হয়ে গেছে। প্রথমে তো তুমিও হালকা হয়ে গেছিলে, বাঘটা তো আবার তোমার মুখও চেটে দিল। ওরে গলদপুরের মহান বলদ ভেন্ডে, ও সবই ছিল আমার ট্যাকটিস। বাঘটা আমার মুখের কাছে মুখ আনতেই আমাকে চিনে ফেলেছিল। ব্যাস তখনই ওর পেছনে হালকা ইয়ে মানে ন্যাজ লুজ হয়ে গেল। শুনে রাখ, ওই সোনার মেডেল এই ন্যাজে ঝুলিয়ে গলায় পরবো, এই তোদের বলে দিলুম। মাঝখান থেকে আমার বন্দুকটা নিয়ে চলে গেল। কিন্তু জ্যান্ত বাঘ ধরতে না পারলে সোনার মেডেল কিন্তু হেড স্যার দেবেন না। বাঘের বদলে বাঘের লেজ ধরলে চলবে না গুলটে মামা। তারপর তোমাকেই সবাই বাঘের লেজ ছাড়া শিকারী বলবে। বাঘটাকে ধরবার একটা ব্যবস্থা করো। মুখ সামলে কথা বল ভেন্ডি। এই ন্যাজ যখন আমার হাতে, তখন এই বাঘও আমার হাতে আসতে বেশি দেরি নেই। কে এখন আবার কে এলো? হরিমাধব বাবু মনে হয়। দেখেছিস বাঘের ন্যাজ ধরার খবরটা কেমন রটে গেছে এর মধ্যে। বাবা আমার ল্যাজ দে। বাঘের বুট। এত বড় সাহস তোর? হালুম, হেড স্যারের মাথায় মার্বেল ছুঁড়ে আলু করেছিস, আমার লেজ ছিঁড়েছিস। হালুম, চল তোর মজা দেখাচ্ছি। রে বাবা রে, বাঘ ভূতে ধরেছে, বাঘ ভূত। হালুম, কোথায় পালাবি তুই? কেসটা গন্ডগোলের মনে হচ্ছে। বাঘ কথা বলছে, তাও আবার হেড স্যারের কথা। নিজের কাটালের চাইছে। এই বলছি ভূত টুত না তো? একদম না। বাঘটা যখন আমার বন্দুকটা নিয়ে গেল তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল রে। তাহলে গুলটে মামা কোথায় চলে গেল? আয় তো খুঁজে রেখে একদম ভাই ভাবি না। রাস্তাঘাটও চিনি না, কোথায় যে খুঁজবো গুলটে মামাকে এখন। রাত পেরিয়ে ভোর হয়ে গেল।
ভূত ভূত বাঘ ভূত 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 বাঘ ভূত ভূত বাঘ ভূত। অত ছাড়া যে এতটা ভীতু বুঝতেই পারিনি। যত বলছি থাম থাম ততই দৌড়ে যাচ্ছে। কি আপনি হরিমাধব বাবু? ওকে ঘরে নিয়ে চলো, তারপর সব বলছি। নটু আমার বাল্য বন্ধু। ও ফোন করে যখন বলল যে তোমাদের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে উঠেছে, আমি তখন এই বুদ্ধি দিলুম। ভেবেছিলুম বাঘ সেজেই ওর ঘাট থেকে বাঘের ভূত নামাবো, কিন্তু ও যে এতটা ভয় পাবে বুঝিনি। তাছাড়া ল্যাজটাও ছিঁড়ে নিল। বাঘের পোশাকটা তো ফেরত দিতে হবে, তাই লেজটা নিতে আমাকে আসতেই হলো। হেড স্যারের বন্ধু হয়ে আপনি বাঘও সাজতে পারেন। যাত্রা দলে কত কিছু যে সেজেছি আমি, সেটা নটু জানতো। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি আর বাঘ শিকার করবো না রে। ওঠা উল্টে মামা, কোনো বাঘ নেই, হরিমাধব বাবুই বাঘ সেজেছিলেন। আমি সেটা আগেই বুঝেছিলাম। আমার মতো পাকা বাঘ শিকারে বাঘের গন্ধ পাচ্ছে না কেন? হ্যাঁ, আরে এই যে আচ্ছা ছেলে। হ্যাঁ, জয় গুলটে মামার জয়। কেমন দিল? গুলটে মামা।